প্রিয় ছাত্রছাত্রীরা, টার্গেট মাধ্যমিক 2025 আজকে আমরা ক্লাস 10 লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব, যেগুলো তোমাদের মাধ্যমিক 2025-এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বারে বারে তোমাদের তরফ থেকে একটি অনুরোধ আসে যে লাইফ সায়েন্সের ইম্পর্ট্যান্ট 2 মার্কসের কোশ্চেনগুলো আমরা ঠিকঠাকভাবে করে উঠতে পারি না। তাই সেই সমস্যার সমাধান করার জন্য তোমাদের 2 মার্কসের যে কোশ্চেন অ্যান্সার হয় সেইগুলো আমরা উত্তরসহ আলোচনা করব বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে, এবং যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মাধ্যমিক 2025-এর ক্ষেত্রে। তাই তোমাদের কাছে একটাই বলার, অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট ডাউন করে রাখবে, যাতে করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে না সমস্যা হয়, যা তোমাদের আগামী যে মাধ্যমিক পরীক্ষা তাতে কিন্তু অনেকটাই তোমাদের সহযোগিতা করবে। তাছাড়াও তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রেও খুবই সহযোগিতা করে থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, যে শহরের ধুলো ধোয়ার দীর্ঘক্ষণ থাকার ফলে কি কি প্রতিবর্ত ক্রিয়া ঘটতে পারে। তো সেই কি কি প্রতিবর্ত ক্রিয়া ঘটে সেগুলো দেখো। শহরের ধুলো বা ধোয়ার মধ্যে দীর্ঘক্ষণ থাকলে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া ঘটতে পারে, যেমন শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসনালীর যে প্রদাহ হতে পারে, চোখের জ্বালা ঘটতে পারে, বা লালচে ভাব ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে বা র্যাশ বেরোয়। এই সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো হতে পারে। ক্লিয়ার? টু দ্য পয়েন্টে উত্তর করবে। তারপর আসছি, অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো। অগ্রস্ত প্রকটতা বলতে কোনো বস্তুর কোনো বংশগত রোগ যা তোমার বৈশিষ্ট্যের প্রজন্ম থেকে প্রজন্ম এবং আরও তীব্রভাবে প্রকাশ পাবে, তখন তাকে আমরা বলবো অগ্রস্ত প্রকটতা। ঠিক আছে? এরপর আসছি, তোমার উত্তেজিত অবস্থাকে প্রশমিত করতে যে হরমোনটি তৎক্ষণাৎ ক্ষরিত হয় তার নাম কি এবং তার একটি কাজ। সেই হরমোনটি হলো অ্যাড্রিনালিন হরমোন, বা যেটাকে আমরা আপৎকালীন হরমোন বলি। আপৎকালীন হরমোন। ঠিক আছে? এর কাজ কি? হৃদস্পন্দন দ্রুততর করে এবং রক্তচাপ বৃদ্ধি করা, এটা একটা কাজ। তারপরে দেখো, নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। বলেছে নিউরোট্রান্সমিটার এবং স্নায়ুগ্রন্থি। তো নিউরোট্রান্সমিটারটা কি? নিউরোট্রান্সমিটার হলো রাসায়নিক পদার্থ যা স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পেশি বা গ্রন্থিতে সংকেত প্রেরণে কাজ করে। স্নায়ুগ্রন্থিটা কি? স্নায়ুগ্রন্থি হলো স্নায়ুতন্ত্রের একটি অংশ যা স্নায়ুর তোমার গুচ্ছ নিয়ে গঠিত হয় বা পুঞ্জ নিয়ে গঠিত হয়। এরপর আসছি, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য। দেখো, পার্থক্য তোমরা ছক করেও করতে পারো এবং এইভাবেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে। তো ইউক্রেটিন যে আলগা ও সক্রিয়ভাবে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর হেটারোক্রোমাটিন ঘন এবং সাধারণত নিষ্ক্রিয় হয়। ঠিক আছে? এরপর আসছি, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের দুটি যদি আমরা বৈশিষ্ট্যগত পার্থক্য বা তাদের কার্যগত পার্থক্য দেখি, সেই পার্থক্যগুলো, এটা কোশ্চেন না, হ্যাঁ, এটা একই সঙ্গে দুটো। ঠিক আছে? প্রথমে আমরা বললাম যে ইউক্রোমাটিন আলগা এবং সক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, আর হেটারোক্রোমাটিন ঘন সাধারণত নিষ্ক্রিয়। এবার পার্থক্য যদি দুটো দিতে বলে, তাহলে সংকোচন ও বিস্তার আর দৃশ্যমানতা, এই দুটো দিয়ে পার্থক্য করে দেবে। ঠিক আছে? যেমন দেখো, সংকোচন ও বিস্তারের ক্ষেত্রে ইউক্রোমাটিন কম সংকুচিত হয়, ফলে জিনের কার্যকারিতা বেশি হয়, আর হেটারোক্রোমাটিন বেশি সংকুচিত হয়, ফলে জিনের কার্যকারিতা এক্ষেত্রে কম হয়। আর দৃশ্যমানতা যদি দেখা যায়, তাহলে ক্রোমাটিন আলগা মাইক্রোস্কোপের নিচে হালকা রঙের থাকে এবং হেটারোক্রোমাটিন গাঢ় রঙের হয়।
দৃশ্যমানতার দিক থেকে যদি বলা হয়, তাহলে দুটো পার্থক্য তোমরা করতে পারলে। এরপর আসছি মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের দুটি পার্থক্য লেখো। তো এইখানে বিভাজনের সংখ্যার দিক থেকে যদি আমরা পার্থক্য দেখি তাহলে দেখব মাইটোসিস একটি বিভাজন ঘটে, ঠিক আছে, মাইটোসিস একটি বিভাজন ঘটে, আর মিওসিসের ক্ষেত্রে দ্বিবিভাজন ঘটে বা দুটো বিভাজন ঘটে। তারপর আসছে দেখো কোষের সংখ্যা এবং এদের ধরন দিয়ে যদি আমরা পার্থক্য দেখি তাহলে মাইটোসিস দুটি ডিপ্লয়েড টু এন কোষ উৎপন্ন করে যা জেনেটিক্যাল অভিন্ন হয়, আর মিওসিস 4টি হ্যাপ্লয়েড এন কোষ উৎপন্ন করে যা জেনেটিক্যাল ভিন্ন হয়। এবারে আসছি টবুলা দশা কি, উদাহরণ সহ লিখো। তো টবুলা দশাটি কি আগে দেখে নিতে হবে। টবুলা দশা বলতে এমন একটি অবস্থা বোঝায় যেখানে উদ্ভিদ কোষের প্লাজমা ঝিল্লি কোষ ও প্রাচীরের থেকে দূরে সরে যায়। এটি সাধারণত কোষের ভেতরের পানি কমে যাওয়ার কারণে ঘটে থাকে, যা প্লাজমোলাইসিস নামে পরিচিত। উদাহরণস্বরূপ যদি বলা হয় তাহলে উচ্চ ঘনত্বের লবণ দ্রবণে উদ্ভিদ কোষ রাখলে টবুলা দশা দেখা যায়। এরপরে আসছি মেন্ডেলিপের বংশগতি সংক্রান্ত স্বাধীন সঞ্চারণ সূত্রটি লিখো। তো সূত্রটি হবে মেন্ডেলিপের স্বাধীন সঞ্চার সূত্রটি হচ্ছে দুটি ভিন্ন জিনের অ্যালিন সমূহ বংশগতির সময় একে অপরের থেকে স্বাধীনভাবে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, অর্থাৎ একটি জিনের উত্তরাধিকার অন্য একটি জিনের উত্তরাধিকারে প্রভাবিত হবে না। উদাহরণস্বরূপ মটর গাছের রং সবুজ বা হলুদ এবং বীজ আকৃতি মসৃণ বা কঞ্চিত স্বতন্ত্রভাবে সন্তান অর্থাৎ পরবর্তী যে মটর গাছ তার ক্ষেত্রে কিন্তু প্রবেশ করে। এটাই হচ্ছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত স্বাধীন সঞ্চারণ সূত্র। এরপর চলে আসছি সমসংকর বা হোমোজিনাস, আরেকটা হচ্ছে বিষমসংকর হেটেরোজিনাস। জীব বলতে কি বোঝায়? প্রথমে দেখো সমসংকর জীব বলতে কি বোঝায়। সমসংকর জীবের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জিনের জন্য দুটি অভিন্ন অ্যালিন থাকে। একটি নির্দিষ্ট জিনের জন্য দুটি অভিন্ন অ্যালিন থাকবে, অভিন্ন, ঠিক আছে। উদাহরণ হিসেবে যদি দেখি কোনো একটি জীবের দুটি অ্যালিন ক্যাপিটালে বা স্মলে একই ধরনের হয়, তাহলে সেটিকে আমরা সমসংকর জীবের ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলে দেব। বিষমসংকরটা কি? বিষমসংকর জীবের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জিনের জন্য দুটি ভিন্ন অ্যালিন থাকে, যেমন একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, ক্যাপিটাল এ এবং স্মল এ। তাহলে জীবের একটি অ্যালিন যদি এ হয় ক্যাপিটাল এ, অপরটি হবে কি স্মল এ, সেটি বিষমসংকর। ওকে, এরপরে আসছি হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জেনেটিভ কি হতে পারে? তো সেটা আমরা দেখে নেব। দেখো অ্যান্সার, হিমোফিলিয়া একটি তোমার হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত একটা রোগ। তো পুরুষের একটি এক্স ক্রোমোজোম থাকে যা তার মাতার কাছ থেকে আসে। তাই পুত্রের হিমোফিলিয়া হওয়ার জন্য তার মাতাকে হিমোফিলিক বা ক্যারিয়ার হতে হবে। পুরুষকে যদি হিমোফিলিয়া হতে হয় তাহলে তার মাতাকে হিমোফিলিয়া হতে হবে, ক্যারিয়ার হতে হবে, ঠিক আছে। যে কন্যার স্বাভাবিক হতে হলে তার একটি স্বাভাবিক এক্স ক্রোমোজোম পিতার কাছের থেকে আসে, অপর একটি মাতার কাছ থেকে আসবে। তো পিতার ক্ষেত্রে কি হয়? এক্স ওয়াই, মায়ের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স। তাহলে এখান থেকে এক্স একটা এলো পিতার কাছ থেকে আর মাতার কাছ থেকে একটা এক্স এলো, তখন সেটা কি হবে? কন্যা। আবার যখন একটা হচ্ছে তোমার এক্স এলো মায়ের কাছ থেকে আর পিতার কাছ থেকে ওয়াই এলো, তখন সেটা ছেলে বা পুত্র হয়, তাই না? তো সেই উদাহরণ দিয়ে আমরা এখানে ব্যাপারটা দেখব। তো মা যদি হিমোফিলিয়া জিন ক্যারি করে তাহলে এক্স এইচ এবং এক্স স্মল এইচ, ঠিক আছে। তাহলে এখানে বাবা কি হবে? স্বাভাবিক হবে। তাহলে বাবা স্বাভাবিক যেহেতু, তাহলে এখানে
এক্স এইচ, ক্যাপিটাল এইচ এবং ওয়াই। পুত্রের জেনোটাইপ কী হবে? পুত্রের জেনোটাইপ হয়ে যাবে, যেহেতু হিমোফিলিয়া আক্রান্ত হবে পুত্র, তাহলে কি হবে দেখো, এক্স তোমার পাওয়ারে দিবে স্মল এইচটা হচ্ছে হিমোফিলিয়া ক্যারিয়ার করছে এক্স ক্রোমোজোমটি, ঠিক আছে। আর পিতার কাছ থেকে যে ওয়াইটা এসছে ওয়াই। এবং কন্যার জেনোটাইপটা কী হবে? কন্যার জেনোটাইপ দু রকমের হতে পারে, স্বাভাবিক হতে পারে আবার ক্যারিয়ারও হতে পারে, ঠিক আছে। যেহেতু কন্যার ক্ষেত্রে দুটোই এক্স, পিতার কাছ থেকে একটা এক্স আসছে, আবার মাতার কাছ থেকে একটা এক্স আসছে। যদি মাতার কাছ থেকে এক্সটা যদি তোমার স্বাভাবিক এক্স হয়, তো ক্রোমোজোম হয়, তাহলে সেই ক্ষেত্রে সে স্বাভাবিক হবে। আর যদি তোমার হিমোফিলিয়ার ক্যারিয়ার হিসেবে যে এক্সটা ছিল মাতার মধ্যে, সেটা যদি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু কন্যাটা ক্যারিয়ার হয়ে যাবে বা স্বাভাবিক তোমার এই বাহক হয়ে যাবে হিমোফিলিয়ার, ঠিক আছে। এটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখো, কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ারের তুলনা যদি করতে বলে, তুলনামূলক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, উদ্দেশ্য প্রথমে দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে। কোয়াসার্ভেটগুলি জীব জগতের প্রাথমিক পর্যায়ের মডেল হিসেবে কাজ করতে পারে, যেখানে মাইক্রোস্ফিয়ার মূলত প্রযুক্তিগত এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। দুটো পার্থক্য বলেছে, তো একটা আমরা করে দিলাম। আরেকটা কি, গঠনগত প্রক্রিয়ার ক্ষেত্রে কোয়াসার্ভেট সাধারণত স্বতঃস্ফূর্ত গঠিত হয়, কিন্তু মাইক্রোস্ফিয়ার কৃত্রিম পদ্ধতির মাধ্যমে গঠিত হয়। বৈশিষ্ট্যের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কোয়াসার্ভেট নরম তরল পদার্থ, মাইক্রোস্ফিয়ার কঠিন এবং অভেদ্য পদার্থ। এগুলো কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ারের প্রধান কিছু পার্থক্য এবং তুলনামূলক বৈশিষ্ট্য এগুলো, ঠিক আছে। এটাকে তোমরা ছক করেও করতে পারো, ঠিক আছে, এভাবে ছক করেও তোমরা করতে পারো, কিন্তু আমি পরপর দিয়েছি আমার টাইপিংয়ের সুবিধার জন্য। এরপর কি, কোয়াসার্ভেট কী যদি বলে দেওয়া থাকে, তখন কোয়াসার্ভেট কী সেটা তোমরা লিখে দেবে, তার গঠনটা লিখবে। কোয়াসার্ভেট হলো একটি সেলফ যে অ্যাসেম্বড যে ড্রপলেট, যা পলিমার বা মাইক্রোমলিকুল সমূহের অণুর থেকে তৈরি হয়। গঠন যদি দেখা যায়, গঠন প্রক্রিয়া, এটি সাধারণত পলিমার ও তোমার মাইক্রোমলিকুল সমন্বয়ে হঠাৎ করে গঠিত হয়, ঠিক আছে। আর এদের ঘনত্ব তোমার হচ্ছে পরিবর্তনশীল, পিএইচও পরিবর্তনশীল। বৈশিষ্ট্য যদি দেখা যায়, কোয়াসার্ভেট একটি স্বতঃস্ফূর্ত গঠিত পরিস্রাবিত পর্যায়, যা পলিমার ও জলীয় পরিস্রাবনের মাধ্যমে ঘটে, জল বেরিয়ে যায় আর কি যখন গঠন হবে পলিমারটা। কার্যকারিতাটা কি, কোয়াসার্ভেট জীবজগতের প্রাথমিক পর্যায়ে গঠিত প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলি প্রোটোকোষ গঠনের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, প্রোটিন বা পলি নিউক্লিওটাইডের মতো বায়োমলিকুল কোয়াসার্ভেট গঠনে সক্ষম। এরপর যদি বলে দেয় মাইক্রোস্ফিয়ারটা কি, তখন তো আমরা লিখে দেবে তাদের বৈশিষ্ট্য সহকারে প্রত্যেকটা ধাপে ধাপে করবে। হ্যাঁ, গঠন, মাইক্রোস্ফিয়ার হলো মাইক্রন আকারের গ্লোবুলস বা ছোট গ্লোল। গঠন প্রক্রিয়া কি, মাইক্রোস্ফিয়ার গঠিত হতে পারে স্বতঃস্ফূর্ত এবং কৃত্রিম বিভিন্ন পদ্ধতিতে হতে, স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, আবার কৃত্রিম প্রক্রিয়ায় হতে পারে। বৈশিষ্ট্য কি, মাইক্রোস্ফিয়ার সাধারণত কঠিন অভেদ্য, এটি বিভিন্ন উপকরণ যেমন পলিমার, সিরামিক এবং কাচের থেকে তৈরি করা হতে পারে। কার্যকারিতাটা কি, মাইক্রোস্ফিয়ার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, আর যেমন ড্রাগ ডেলিভারি বা বায়োসেন্স ইত্যাদির ক্ষেত্রে। উদাহরণস্বরূপ পলিস্টার মাইক্রোস্ফিয়ার। তো যাই হোক, এটা হাই লেভেল কোশ্চেন, এটা তোমাদের পড়ে না পরীক্ষায়, জাস্ট বলে রাখলাম। এরপর আসছে ল্যামার্কের মতবাদ বিপক্ষে দুটি উদাহরণ দাও। ল্যামার্কের মতবাদের বিপক্ষে যদি আমরা দুটো উদাহরণ দেখি, তাহলে প্রথমত হচ্ছে অভ্যাস এবং ব্যায়াম। যদি কোনো ব্যক্তি সারা জীবন অনেক ব্যায়াম করেন এবং তার পেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে সন্তান সেই পেশি শক্তি উত্তরাধিকার সূত্রে পাবে না। ব্যক্তির অর্জিত পেশি বৃদ্ধি তার সন্তানের জিনে প্রভাব ফেলে না, এটা একটা। দ্বিতীয়ত, কাটিং লেজ দিয়ে যদি ব্যাখ্যা করি, যদি কোনো একটি প্রাণীর লেজ কেটে ফেলা হয়, সেই প্রাণী বংশবৃদ্ধি করে, তাহলে সন্তান লেজ ছাড়া জন্ম হবে না। প্রাণীর লেজ কেটে ফেলা কোনো জেনেটিক পরিবর্তনের সৃষ্টি করে না, যা সন্তান উত্তরাধিকারীভাবে
পেয়ে থাকবে না। ঠিক আছে, এরপর বায়োলজিক্যাল সূত্রের প্রবক্তাকে, বায়োলজিক্যাল সূত্রের প্রবক্তা হচ্ছে আর্নস্ট হ্যাকেল। এই সূত্রটির মূল বিষয়বস্তুটি কি? বায়োলজিক্যাল সূত্রটি বলতে যে একটি ভ্রূণের উন্নয়ন বা অন্টোজেনি এর পরিবর্তিত পূর্বপুরুষদের বিবর্তনীয় ইতিহাস পুনরাবৃত্তি করে। সহজভাবে বলতে গেলে অ্যান্টিজেনি পুনরাবৃত্তি করে ফাইলোজেনি। ঠিক আছে, অ্যান্টিজেনি পুনরাবৃত্ত করে ফাইলোজেনি, অর্থাৎ একজন জীবন্ত প্রাণীর ভ্রূণ তার জীবনের প্রাথমিক পর্যায়ে তার বিবর্তনীয় পূর্বপুরুষের ভ্রূণের আকার বা পর্যায়ের মাধ্যমে অতিক্রান্ত হয়। এরপর আসছি অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের দুটি পার্থক্য। ঠিক আছে, তো এখানে পার্থক্য উদ্দেশ্য দিয়ে বলবো আর একটা মানব কার্যকলাপ দিয়ে বলবো। তো উদ্দেশ্য দিয়ে যখন বলছি তখন অভয়ারণ্যের ক্ষেত্রে প্রধানত বন্যপ্রাণীর সংরক্ষণ এবং তাদের যা আবাসস্থল রক্ষা করার জন্য অভয়ারণ্য সৃষ্টি করা হয়। এখানে সাধারণ মানুষের প্রবেশ যে সীমিত রাখা হয়, নির্দিষ্ট নিয়ম বিধি মেনে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করা হয়। জাতীয় উদ্যানের ক্ষেত্রে কি হয়? এখানে বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি জনসাধারণের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা থাকে এবং পর্যটকদের জন্য অবকাঠামো এবং সুবিধা সরবরাহ করা হয় একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। তারপর আসছি মানব কার্যকলাপের দিক থেকে যদি বলা হয় তখন মানব কার্যকলাপের দিক থেকে হয়ে যাবে অভয়ারণ্য। এখানে কিছু নিয়মতন্ত্র মানব কাজকর্ম যেমন গবাদি পশুচারণ, কাঠ সংগ্রহ ইত্যাদি যে সীমিত মাত্রায় অনুমতি দেওয়া হয়। জাতীয় উদ্যানের ক্ষেত্রে জাতীয় উদ্যানে কোনো ধরনের মানব কার্যকলাপ যেমন গবাদি পশুচারণ বা কাঠ সংগ্রহ সম্পর্কে নিষিদ্ধ করা হয়। এটি শুধুমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটনদের বিনোদনের জন্য একটু ব্যবহার করা হয়ে যায়। এরপর আসছি জলাভূমিকে যে প্রকৃতির বৃক্ষ বলার সপক্ষে দুটি কারণ দেখাও। প্রথমে জল পরিশোধন, তারপর দ্বিতীয় পয়েন্ট দেব জল সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ। তো প্রথমে জল পরিশোধন। জলাভূমি প্রকৃতির একটি প্রাকৃতিক পরিশোধন ব্যবস্থা হিসেবে কাজ করে। এগুলো যে পানি থেকে পুষ্টি, ভারী ধাতু এবং দূষণকারী যে পদার্থ ফিল্টার করে জলকে পরিষ্কার এবং নিরাপদ করে তোলে। যেমন বৃক্ষ আমাদের রক্ত থেকে বজ্র পদার্থ বের করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে জল সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ। জলাভূমি অতিরিক্ত বৃষ্টির পানি ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি জমা হওয়া পানি ধীরে ধীরে মুক্ত করে, যা বৃক্ষের মতো কাজ করে এবং যেখানে বৃক্ষ অতিরিক্ত পানি ধরে রাখে এবং ধীরে ধীরে বের করে। এই জন্য আমরা জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলবো। ক্লিয়ার? জীব বৈচিত্র্যের যে কোনো দুটি গুরুত্ব লিখো। তো জীব বৈচিত্র্যে আমরা গুরুত্বগুলো দুটো দেখে নেব। প্রথমত হচ্ছে ইকোসিস্টেম স্থিতিস্থাপকতা। জীববৈচিত্র্য ইকোসিস্টেমের স্থিতিস্থাপকতা বজায় রাখে। বিভিন্ন প্রজাতির জীব এবং উদ্ভিদ প্রাণীদের মধ্যে একটা ইকোসিস্টেম বজায় রাখে। ঠিক আছে, এবং পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলোকে তারা একটা ইকোসিস্টেমের মধ্য দিয়ে চালনা করে, যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। মানব যে কল্যাণ, জীব বৈচিত্র্য মানব কল্যাণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই মানব কল্যাণের ক্ষেত্রে জীব বৈচিত্র্য বজায় রাখার জন্য জীব বৈচিত্র্য আমাদের মানব কল্যাণকে অনেকখানি স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। যেমন আমাদের প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, এইগুলো কিন্তু আমরা জীব বৈচিত্র্যের মাধ্যমে পেয়ে থাকি। এরপর আসছে দুটো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লিখো। দুটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ব্যাসিলাস যে সাবটিলিস, ঠিক আছে, সাবটিলিসও বলা যেতে পারে, ব্যাসিলাস সাবটিলিস বা সিউডোমোনাস যে পুটিডা, এই দুটো দিয়ে দেবে। তাছাড়া তোমাদের বইয়ে যে দুটো আছে সেই দুটোও দিতে পারো, সমস্যা নেই। আর যে পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি হয়? পাখির উড্ডয়নের ক্ষেত্রে উড্ডয়ন পেশি যে পেক্টোরালিস মেজর এবং সুপ্রাকোরাকোইড
প্রাকোরাকোইড শক্তিশালী সংকোচন এবং শিথিলতার মাধ্যমে ডানাকে ওপর নিচ করতে সাহায্য করে এবং পাখির উড়তে সহযোগিতা করে। আর তারপরে দেখো, উদ্ভিদের বৃদ্ধি এবং অপরিণত ফলের মোচন রোধে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা কী? উদ্ভিদের বৃদ্ধি এবং যে অপরিণত ফলের যে মোচন রোধের ক্ষেত্রে কৃত্রিম হরমোন যেমন অক্সিন, জিবেরেলিন যে কোষের বৃদ্ধি এবং বিভাজন নিয়ন্ত্রণ করে। হরমোনগুলির ফলে যে পরিপক্কতা বিলম্বিত করতে এবং ফলের মোচন রোধ করতে সাহায্য করে। এরপরে আসছি, দেখো, প্রদত্ত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য নিরূপণ করো। নালী উপস্থিতি ও অনুপস্থিতি খরিত পদার্থ। দেখো, নালীর উপস্থিতি এবং অনুপস্থিতি, বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে নালী উপস্থিত থাকে, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে নালীর উপস্থিতি থাকে না। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে খরিত পদার্থ সরাসরি রক্তে প্রবেশ করে, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে গ্রন্থির খরিত পদার্থ নালী পথের দ্বারাই নির্দিষ্ট স্থানে পৌঁছায়। খরিত পদার্থ, বহিঃক্ষরা গ্রন্থি সাধারণত এনজাইম মিউকাস খরিত করে, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি খরিত যা শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করবে। এরপর আসছি, পথে চলতে গিয়ে তোমার যে পায়ে একটি কাঁটা বিঁধে গেল, তুমি পা তুলে নিলে, প্রতিবর্ত যে পথের উপাদানগুলি পর্যায়ক্রমে সাজাতে বলেছে। প্রথমে কাঁটা যে বিঁধলে প্রতিবর্ত পথের উপাদানগুলো কি কি? সংবেদন নিউরন, ঠিক আছে, সংবেদী তোমার নিউরন কাটার যন্ত্রণার সংবেদে মস্তিষ্কে পাঠায়, তারপর মস্তিষ্কের সংকেত যে প্রসেস করে এবং মোটর নিউরনের মাধ্যমে সাড়া পাঠায়, তারপর মোটর নিউরন সংকেতটিকে পায়ে পৌঁছে দেয়, তারপর দ্রুত পা সেইখান থেকে উঠে যায়। ঠিক আছে, তো এই 3টে স্টেপে হয়। তো স্টেপ বাই স্টেপ তোমরা তীর চিহ্ন দিয়েও এটা করে নিতে পারো, তীর চিহ্ন দিয়ে করে নিতে পারো, বা এইভাবে 1-2 করেও দিতে পারো। জোড় কলম বা গ্রাফটিং কাকে বলে? জোড় কলম বা গ্রাফটিং কাকে বলে? জোড় কলম বা গ্রাফটিং হলো উদ্ভিদের অংশবিশেষ, যেমন কাণ্ড বা শাখা, অন্য উদ্ভিদের কাণ্ড বা শাখার সঙ্গে সংযোগ করে নতুন উদ্ভিদ প্রজন্ম বা জন্ম দেওয়ার একটি পদ্ধতিকেই বলা হয় জোড় কলম পদ্ধতি বা গ্রাফটিং পদ্ধতি। এটি সাধারণত দুটি উদ্ভিদের গুণাগুণ একত্রিত করে উন্নত প্রজাতির উদ্ভিদ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। এই গ্রাফটিং বা জোড় কলমের সঙ্গে যুক্ত দুটো তোমার শব্দ আছে, একটা হচ্ছে স্টক এবং একটা সিয়ন। ঠিক আছে, স্টক বলতে যেটাতে আমরা তোমার উন্নত প্রজাতির যে উদ্ভিদ যেটাকে নেব সেটাকে স্টক বলবো, সেইটাকে যে গাছের সাথে মানে জোড় কলম করাবো সেটাকে সিয়ন বলবো। ঠিক আছে, তো এটা একটু দেখে রাখবে। কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ দশার প্রয়োজন হয় কেন? ইন্টারফেজ দশার সময় কোষের যে বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যাতে কোষের ডিএনএ প্রতিলিপি এবং প্রয়োজনীয় প্রোটিন ও অঙ্গাণু তৈরি হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কোষ বিভাজন সঠিকভাবে হতে পারে না এবং নতুন কোষের সঠিক জিনগত তথ্য বজায় রাখা যায় না। এরপর বৃদ্ধি ও বিকাশের পরস্পর নির্ভরশীলতা প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখো, বৃদ্ধি ও বিকাশ পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া, কারণ বৃদ্ধি হলো জীবের আকার, ভর বা অন্যান্য যে বৃদ্ধি প্রক্রিয়া, বিকাশ হলো জীবের কাঠামো এবং কার্যকারিতা বিষয়ক পরিবর্তন। একটি উদাহরণ দিয়ে যদি বলা হয়, একটি উদ্ভিদ যে বৃদ্ধি হলে তার শিকড়, কাণ্ড, পাতার সংখ্যা বৃদ্ধি পায়। বিকাশ হলো তার ফুল, ফল এবং ইত্যাদি, যা প্রজন্মের প্রয়োজনের জন্য। এইভাবে বৃদ্ধি বিকাশ একে অপরের পরিস্ফুটন এবং সমন্বিত জীবের পরিপূর্ণতা নিশ্চয়তা করে। তারপর একজন বর্ণান্ধ রোগীর বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো। তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা সেটা বিশ্লেষণ করতে বলেছে। এটা 2 নম্বরেও হতে পারে, 3 নম্বরেও হতে পারে, 4 নম্বরেও হতে পারে, 5 নম্বরের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, একটা পুরোটাই বলে দিচ্ছি ঠিকঠাক করে, তোমাদের সুবিধার্থে দেখে নাও। বর্ণান্ধ একটি লিঙ্ক রেসেট বা এক্স ক্রোমোজোম গঠিত একটি জেনেটিক রোগ। ঠিক আছে, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, তার জেনোটিপটা আমরা নিয়ে নিয়েছি তোমার XN
ক্যাপিটাল এন স্মল এন, এটা কিন্তু বর্ণান্ধ রোগী মহিলা, বাহক মহিলা। বর্ণান্ধ পুরুষ আমরা নিয়ে নিচ্ছি এক্স এন ওয়াই। ঠিক আছে, কন্যা সন্তান হওয়ার ক্ষেত্রে কন্যার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা যে বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদের তাদের জেনেটিভটা দেখতে হবে। তাহলে মহিলা বাহকের ক্ষেত্রে আমরা জেনেটিভটা নিয়েছি, পুরুষদের ক্ষেত্রেও নিয়েছি। এবার এদের ক্রসিং যদি হয় তাহলে সম্ভাব্য কি কি হতে পারে, বাহক মেয়ে হতে পারে, আর স্বাভাবিক ছেলে হতে পারে, আর বর্ণান্ধ মেয়ে হতে পারে, বর্ণান্ধ ছেলে হতে পারে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক ছেলে একটাই হচ্ছে, বর্ণান্ধ ছেলে বা মেয়ে দুটো হচ্ছে, আর বাহক মেয়ে একটা হচ্ছে। ঠিক আছে, তাহলে যে কন্যা সন্তানটি নারী হওয়ার জন্য তার জেনেটিভটা কী হবে, এক্স এক্স হবে, এবং সেটা হতে পারে এক্স ক্যাপিটাল এন বা এক্স এন বা এক্স এন এন হতে পারে, তাই না? তো এখানে দু রকমের হতে পারে কন্যা সন্তানের জন্য। তাহলে কন্যা সন্তান কী কী, এইটা একটা আর এটা একটা, একজন বাহক হবে, একজন বর্ণান্ধ হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হচ্ছে দুটো পুত্র যে সন্তান, একজন স্বাভাবিক, একজন বর্ণান্ধ। তাহলে মোট 4টির সম্ভাবনা সন্তানের মধ্যে 2টি মেয়ে হয়, একজন বাহক, একজন বর্ণান্ধ। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে 2টি সন্তানের মধ্যে একটি মেয়ে বর্ণান্ধ হবে, অর্থাৎ বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু 50%। যে কোনো দু প্রকার ন্যাস্টিক চলনের উদাহরণ সহ লিখতে বলেছে। তো এখানে আমরা ন্যাস্টিক চলনের দুটো প্রকার দিয়ে দেবো। একটা হচ্ছে যে নিকটি ন্যাস্টিক, সন্ধ্যা ফুলের যে পাপড়ি বন্ধ হয়ে যাওয়া, জুঁই ফুল। ঠিক আছে, সন্ধ্যাবেলায় কিন্তু এদের তোমার পাপড়ি বন্ধ হয়ে যায় আলোর কম তীব্রতার জন্য। সিসমোনাস্টিক, স্পর্শের কারণে পাতা মুরঝে যায় লজ্জাপতি গাছের ক্ষেত্রে, এটা স্পর্শের তীব্রতার উপর নির্ভর করে। এরপর আসছে একটি উদাহরণ দ্বারা হরমোনের ফিডব্যাক তন্ত্র বুঝিয়ে দাও। ফিডব্যাক তন্ত্রে একটি হরমোন ক্ষরণ অন্য হরমোনের যে ক্ষরণ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড যে হরমোন নিয়ন্ত্রণ, যখন থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায় তখন হাইপোথ্যালামাস থেকে যে আয়োডোথাইরোনিন বা TRH ক্ষরণ কমে যায়, ফলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণও কম হয়। তো যাই হোক, এটা আরও বড় করে লেখা যায়, তো আমরা বই থেকে একটু যদি পারো বড় করে লিখে নিবে। তারপর আসছি প্রতিবর্তক ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, 2টি উদাহরণ সাহায্যে লিখো। যেমন দেখো, গরম কিছু স্পর্শ করলে হাত সরিয়ে নেওয়া, এটি হাত পুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে আমাদের। তাহলে এখানে প্রতিবর্তক ক্রিয়া কাজে লাগালাম আমরা। তারপরে আধারে হঠাৎ আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এটি চোখের ক্ষতি থেকে রক্ষা করে, এটাও একটা আমাদের প্রতিবর্তক ক্রিয়া। এরপর আছে নিম্নলিখিত যে কাজের সঙ্গে সংশ্লিষ্ট হরমোন, যেমন অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অক্সিন হরমোন, আর পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে জিবেরেলিন, পত্রমোচন রোধের ক্ষেত্রে অক্সিন, ফলের বৃদ্ধিতে সাইটোকাইনিন। এখানে টাইপিংটা একটু মিস্টেক আছে, সাইটোকাইনিন হবে। এরপর আসছে দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের যে ভিত্তিতে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা। ক্রোমোজোমের বিভাজন পদ্ধতির দিক থেকে মাইটোসিস এই পর্যায়ে ক্রোমোজোম বিভাজন ঘটে, ঠিক আছে, এক পর্যায়ে, এবং উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়ে যায়। আর মিওসিসের ক্ষেত্রে 2টি পর্যায়ে সংগঠিত হয়, অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অপত্য কোষের সংখ্যা কটা হবে? মাইটোসিসের ক্ষেত্রে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়, মিওসিসের ক্ষেত্রে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এরপরে আসছি অযৌন জননের নিম্নলিখিত পদ্ধতির ব্যাখ্যা করো। পুনরুৎপাদন, এই পদ্ধতিটিকে ব্যাখ্যা করতে বলেছে। অযৌন জননের পুনরুৎপাদন পদ্ধতি জীবের কোনো একটি অংশ থেকে সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি হয়। এটি উদ্ভিদ এবং কিছু নিম্ন শ্রেণীর প্রাণীদের সাধারণত দেখা যায়। পুনরুৎপাদন পদ্ধতিতে মূল জীবের যে ক্ষতিগ্রস্ত বা বিচ্ছিন্ন অংশ থেকে একটি নতুন জীব
তৈরি হয়। উদাহরণস্বরূপ শৈল, যেমন শৈলের যে কোনো একটি বাহু বিচ্ছিন্ন হয়ে গেলে সেই বাহু থেকে সম্পূর্ণ নতুন শৈল তৈরি হয়। প্লানারিয়া দেহে কোনো অংশ যে কেটে গেলে সেই অংশ থেকে একটি নতুন প্লানারিয়া তৈরি হয়। এইগুলো হচ্ছে পুনরুৎপাদন। ঠিক আছে, এরপরে আসছি মানব বিকাশের বয়ঃসন্ধি দশার কী কী পরিবর্তন দেখা যায়। শরীরের পরিবর্তন দেখা যায়, উচ্চতা বৃদ্ধি, শরীরের লোম গজানো, কণ্ঠস্বর পরিবর্তন ছেলেদের ক্ষেত্রে হয় এবং স্তন্যবৃন্তের বিকাশ মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। তাছাড়াও আরও অনেক আছে, সেগুলো দেবে, না হলেও এটা হবে। ওকে, তারপর হরমোনের পরিবর্তন, টেস্টোস্টেরন এস্ট্রোজেনের হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। মানসিক পরিবর্তন, আবেগগত এবং সামাজিক আচরণের পরিবর্তন এবং নিজস্ব পরিচিতি বা আত্মনির্ভরশীলতার বিকাশ ঘটে। এরপর আসছে গিনিপিগের কালো গায়ের রং সাদা রঙের ওপর প্রকট। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরানের প্রথম অপত্যজনিত কী রকম তোমার রংযুক্ত গিনিপিগ পাওয়া যাবে। তো গিনিপিগের যে কালো গায়ের রঙের জন্য বি এবং সাদার জন্য স্মল বি প্রকট বৈশিষ্ট্য নিলাম, এবং সংকর কালো গিনিপিগ বি ক্যাপিটাল বি স্মল বি, এবং বিশুদ্ধ সাদা গিনিপিগ স্মল বি সংকরায়নের যদি ঘটায়, তাহলে F1 জনুতে যে গ্যামেটগুলো প্রথমের ক্ষেত্রে দুটো স্মল বি হবে। ঠিক আছে, কারণ বি থেকে স্মল বি হলো, আর ক্যাপিটাল বি স্মল বি থেকে তোমার হবে ক্যাপিটাল বি স্মল বি। সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল বি আর স্মল বি, এটা পেয়ে যাচ্ছি দুটো, আর স্মল বি দুটো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, টোটাল 4টা। তাহলে কালো গায়ের রং যার ঘটবে সেটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, এবং দুটাই যদি স্মল বি হয় তখন সাদা গায়ের রং হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে অতএব F1 প্রজন্মের মধ্যে বা F1 তোমার সংকরায়নের ক্ষেত্রে কালো এবং সাদা গিনিপিগ সমান সংখ্যক পাওয়া যাবে, সুতরাং 50-50% পাওয়া যাবে। এরপর আসছে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কী কী। জীবের আকৃতি, কাণ্ড, ফুল ও ফলের অবস্থান। তো জীবের আকৃতি দিয়ে যদি আমরা দেখি তাহলে প্রকট হবে গোলাকার, প্রচ্ছন্ন হবে কুঞ্চিত। কাণ্ড ও ফুল ফলের অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে প্রকট গুণ হবে কাণ্ডের সাথে সংলগ্ন, আর তোমার প্রচ্ছন্ন হবে শীর্ষে। মটর গাছের নির্বাচনের করে মেন্ডেলের সাফল্যের ক্রোমোজোম সংক্রান্ত দুটি কারণ কি। কারণ দুটো হচ্ছে সাফল্য লাভের স্পষ্ট এবং বিপরীত বৈশিষ্ট্য। মটর গাছের ক্ষেত্রে তোমার স্পষ্ট সহজে পার্থক্যযোগ্য কিছু বৈশিষ্ট্য ছিল। বীজ রং, বীজের আকৃতি, এতে করে ক্রোমোজোমের মাধ্যমে বিভিন্ন জিনের যে অভিব্যক্তি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব বা নিরূপণ করা সম্ভব। দ্বি অ্যালিন বৈশিষ্ট্য, মটর গাছের বেশিরভাগ বৈশিষ্ট্য দ্বি অ্যালিন ছিল, অর্থাৎ প্রত্যেক বৈশিষ্ট্য দুটি ভিন্ন অ্যালিন ছিল। এতে করে প্রতিটি বৈশিষ্ট্যের প্রকট এবং প্রচ্ছন্ন গুণাবলী সম্বন্ধে সহজেই নির্ধারণ করা যায়। পরাগায়ন এবং সংকরায়ন। মটর গাছের স্বপরাগায়ন এবং সংকরায়নের মাধ্যমে প্রজনন করতে সক্ষম। মেন্ডেলের ক্রোমোজোমের মধ্যকার জিনের বিভাজন এবং সংমিশ্রণ নির্ধারিত করতে এই পদ্ধতিগুলোকে দক্ষতার সাথে ব্যবহার করা হয়। তারপরে বহু প্রজন্ম পর্যবেক্ষণ। মেন্ডেলের একাধিক প্রজন্ম পর্যবেক্ষণ করেছিলেন এবং অল্প সময়ের মধ্যে করেছিলেন। অল্প সময়ে অনেক সংখ্যক মটর গাছ এভাবে তৈরি করা সম্ভব, তাই এই পদ্ধতিতে অনেকটাই সাফল্য লাভ করিয়ে দিয়েছিল মটর গাছ। ওকে, তো এইগুলো কয়েকটা দিয়ে দিবে, যেহেতু 2 নাম্বার রয়েছে 3-4টা দিলেই হবে। কোয়াসার্ভেট কি, এটা একবার আমরা পড়লাম, আরও একবার দেখে নেব। কোয়াসার্ভেট হলো একটি এমন মিশ্রণ যেখানে আণবিক পদার্থের ঘন স্লাব এবং মাইক্রো ড্রপলেট তৈরি হয়। এটি প্রাথমিক প্রাণের উদ্ভব এবং রাসায়নিক বিবর্তনে যে গবেষণার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কোয়াসার্ভেটগুলি প্রোটিন এবং পলিপেপটাইড, নিউক্লিক অ্যাসিড এবং অন্যান্য অণু নিয়ে গঠিত হতে পারে এবং এটি আধাভেদ্য, অর্ধভেদ্য বা আধাভেদ্য ঝিল্লি দ্বারা ঘেরা থাকে। কোয়াসার্ভেটের বৈশিষ্ট্য কয়েকটা আমরা দেখে নেব।
আণবিক ঘনত্ব যদি দেখা হয়, কোয়াসার্বেটের যা আণবিক ঘনত্ব বেশি থাকে, যা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সম্ভাবনা বাড়ায়। ঝিল্লির যে মতো গঠন, কোয়াসার্বেটগুলি ঝিল্লির মতো গঠন তৈরি করতে পারে, যা একটি নির্দিষ্ট আকার বজায় রাখতে সাহায্য করে। স্বসংগঠন, এই মাইক্রো ড্রপলেটগুলি প্রাকৃতিকভাবে একত্রিত হয়ে বৃহৎ গঠন তৈরি করতে পারে, যা প্রাণীর উদ্ভবের প্রাথমিক ধাপগুলো অনুকরণ করে। অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি সংগ্রামের একটি করে উদাহরণ যদি দিতে বলে, তাহলে অন্তঃপ্রজাতি সংগ্রাম একই প্রজাতির সদস্যের মধ্যে সম্পত্তি, স্থান, সঙ্গী ইত্যাদি বা প্রজনন ইত্যাদি নিয়ে যখন তাদের মধ্যে সংগ্রাম হবে, তখন সেটাকে বলবো অন্তঃপ্রজাতি সংগ্রাম। যেমন প্রজননের মৌসুমে পুরুষ হরিণরা একে অপরের সঙ্গে লড়াই করে, এটা একটা উদাহরণ হতে পারে। আন্তঃপ্রজাতি, বিভিন্ন প্রজাতির সদস্যের মধ্যে সম্পদের জন্য প্রতিযোগিতা, যেমন সিংহ, চিতাবাঘ একই অঞ্চলে বসবাস করে এবং তারা উভয়ই শিকার করে, তাই তাদের মধ্যে একটা খাদ্যের নিয়ে একটা প্রতিযোগিতা চলে, সেটা একটা উদাহরণ হবে। এরপর আসছি ব্যবহার অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। তো ব্যবহার অভাবের সূত্রটা দেখো, প্রথমে প্রস্তাবিত করে যা যে ব্যাপ্তিস্থল ল্যামার্ক, ঠিক আছে, এটি একটি প্রাথমিক বিবর্তন তত্ত্ব, যা বলেছিল যে জীবের অঙ্গ প্রত্যঙ্গ যা বৈশিষ্ট্য তাদের ব্যবহারের উপর নির্ভর করে বিকশিত বা দুর্বল হয়ে যায়। এই তত্ত্বের মূল ধারণা ছিল যে পরিবেশের পরিবর্তনের ফলে জীবগুলি তাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার অব্যবহারের অনুসরণে অভিযোজিত হয়। ল্যামার্কের যে তত্ত্বের মূল উপাদানের কথা যদি বলা হয়, তাহলে ব্যবহারের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ যদি বেশিরভাগ সময় ব্যবহৃত হয়, তাহলে আরও শক্তিশালী এবং উন্নত হয়ে উঠবে। যেমন ল্যামার্কের মতে জিরাফের পূর্বপুরুষেরা তাদের খাদ্যে উঁচু গাছের পাতায় সংগ্রহ করতে গলা প্রসারিত করার চেষ্টা করেছিল, তাই ফলে পরবর্তী প্রজন্মের জিরাফের লম্বা গলা যুক্ত হয়। অব্যবহার, কোনো অঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গ যদি দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হয় না, তবে দুর্বল হয়ে পড়বে বা ছোট হয়ে যাবে। যেমন অন্ধ গুহাবাসী মাছের চোখ, যেগুলি অন্ধকারে বাস করে, তাই তাদের চোখগুলি অকেজো হয়ে যায়। ল্যামার্কের সীমাবদ্ধতা যদি বলা হয়, তখন কি করবে, তখন লিখে দেবে আধুনিক জেনেটিক্স এবং বিবর্তন তত্ত্ব অনুযায়ী ল্যামার্কের তত্ত্বটি সম্পূর্ণ সঠিক নয়। অর্জিত বৈশিষ্ট্যগুলি বংশগতিতে প্রভাবিত হয় না, পরবর্তী ডিএনএ এবং পরিবর্তিত মাধ্যমে বৈশিষ্ট্য উত্তরাধিকারী আছে। তবুও ল্যামার্কের এই তত্ত্বটি বিবর্তনের তত্ত্বের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ভিত্তিতে গঠনে অনেকটা সহযোগিতা করেছিল ল্যামার্কের তত্ত্বগুলি। বিভিন্ন প্রজাতি সংরক্ষণে গৃহীত দুটি প্রকল্পের নাম এবং স্থান যদি বলা হয়, তখন প্রথমে দিয়ে দেবে প্রজেক্ট টাইগার। এটা হচ্ছে ভারতে এবং এর বিবরণটা হচ্ছে তোমার যদি আমরা দিই, তাহলে 1973 সালে ভারতে শুরু হয় একটি টাইগার প্রজেক্ট, প্যান্থেরা টাইগ্রিস সংরক্ষণের উদ্দেশ্যে। এই প্রকল্পের আওতায় বেশ কয়েকটি বাঘ সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের মধ্যে সুন্দরবন, রণথম্ভ, করবেট, কানহা ইত্যাদি উদ্যানগুলো। এরপর চেদুং জায়ান্ট পান্ডা ব্রিডিং সেন্টার, এটা হচ্ছে চেদুং যে সিয়াচিন প্রদেশের চীন। তারপর হচ্ছে বিবরণের ক্ষেত্রে এই জায়ান্ট পান্ডা সংরক্ষণ এবং পুনরুৎপাদনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পান্ডাদের প্রাকৃতিক বাসস্থানের পুনঃপ্রবর্তন এবং তাদের প্রাকৃতিক জীবনচক্র বজায় রাখতে সহায়তা করা। এরপরে অতি ব্যবহারের বৈচিত্র্যে হ্রাসের একটি কারণ, এটা একটু দেখবে। তারপর চলে আসছি 4টি গ্রিনহাউস গ্যাসের নাম: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে অক্সিজেন জিবেরেলিনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো রাসায়নিক গঠন দিয়ে যদি দেখি, অক্সিজেন হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিডের অন্যতম প্রধান অক্সিজেন। তারপরে হচ্ছে জিবেরেলিন, হচ্ছে জিবেরেলিক অ্যাসিডের অন্যতম প্রধান জিবেরেলিন।
এদের কাজ যদি দেখা হয়, কোষের বৃদ্ধি এবং সম্প্রসারণে সহায়তা করে অক্সিন, শিকড়ের গঠনে সহায়তা করে অক্সিন, যে ফল বিকাশ এবং পাতার পতন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। এবার জিবেরেলিন হরমোন কি করে? জিবেরেলিন হরমোন কাণ্ডের লম্বার বৃদ্ধিতে সাহায্য করে, অঙ্কুরোদ্গমে সহায়তা করে এবং ফলের আকার ওজন বৃদ্ধিতে সহায়তা করে, পাতা ফুল ফলের বিকাশে ত্বরান্বিত করতে সহায়তা করে। একই রকমভাবে এরপর পাখির উড্ডয়নে সাহায্য করে এমন দুটো পেশির নাম লিখে দেবে, পেক্টোরালিস মেজর আর সুপ্রাকোরিডিয়াস। যাই হোক, বানানগুলো দাঁত ভেঙে যাবে, যাই হোক ভালো করে পড়ে নিও। এরপর দেখো, একটি পতঙ্গ পরাগী একটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। পতঙ্গ পরাগী ফুল হচ্ছে সূর্যমুখী, পক্ষী পরাগী ফুল হচ্ছে কলাবতী, হিবিস্কাস। অ্যামিবা স্পাইরোগাটা অযৌনজনন কোন কোন পদ্ধতিতে হয়? অ্যামিবার তোমার অযৌনজনন বাইনারি ফিশন পদ্ধতিতে হয়। এদের যে দেহ দ্বিখণ্ডিত হয়ে অযৌনজনন সম্পন্ন হয় এবং একটি অ্যামিবা কোষ থেকে সমভাবে দুটি নতুন অ্যামিবা কোষ তৈরি হয়। স্পাইরোগাইটার ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন ঘটানো দেখা যায়। ফ্র্যাগমেন্টেশনে এতে শৈবালের যে ফিলামেন্ট ভেঙে গিয়ে একটি খণ্ড থেকে নতুন ফিলামেন্ট তৈরি হয়। দ্বিসংখ্য জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত সংকর গিনিপি কী গ্যামেট পাওয়া যাবে তা নির্ধারণ করো। তো এখানে মূলত হচ্ছে দুটি যে গ্যামেট পাওয়া যায়, একটা হচ্ছে তোমার স্মল বি ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল বি স্মল আর। পটকা রুই মাছের অভিযোজনে কিভাবে সাহায্য করে? পটকার সাহায্যে মাছ জলের মধ্যে প্রয়োজন অনুসারে গভীরতার পরিবর্তন করতে পারে। পটকায় বায়ুর পরিমাণ হ্রাস বৃদ্ধির মাধ্যমে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব পরিবর্তিত হয় এবং মাছ জলের মধ্যে গভীরতা পরিবর্তন করে। বায়ুপূর্ণ হলে মাছের দেহের আপেক্ষিক যে গুরুত্ব কমে, ফলে মাছ ভেসে ওঠে। আবার যে পটকা বায়ুশূন্য হয়ে গেলে আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায়, ফলে মাছ জলে ডুবে যাবে। এরপর ফুসফুসের ক্যান্সার দুটির কারণ কি হবে? ধূমপান আর দূষণ। ধূমপান আর দূষণ। জীব বিবর্তন কিভাবে ঘটে একটি উদাহরণ সাহায্যে দেখাও। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। জীব বিবর্তন হলো খাদ্য শৃঙ্খলের একটি রাসায়নিক পদার্থের ক্রমবর্ধমান মাত্রায় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে পরিবেশের যে পলিউটেন্টদের পরিমাণ বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে ডিডিটি যদি কীটনাশক ব্যবহার করা হয় তোমার জমিতে, তাহলে প্রাথমিক স্তরে বা প্লাঙ্কটনের ক্ষেত্রে ডিডিটি ব্যবহার করা জমি থেকে বৃষ্টির জল, পানীয় জল নদীতে এসে প্লাঙ্কটনে জমা হয় এবং প্রাথমিক ভোক্তা ছোট মাছরা এই প্লাঙ্কটনকে খায় এবং তাদের শরীরে ডিডিটির পরিমাণ বৃদ্ধি পায়। মাধ্যমিক ভোক্তা মানে তার প্রাথমিক এবং শীর্ষের মাঝে যেটা অবস্থান করে। বড় মাছেরা যে ছোট মাছকে খায় এবং ডিডিটির মাত্রা আরও বৃদ্ধি পায়। আর শীর্ষ ভোক্তা পাখি বা মানুষের ক্ষেত্রে শীর্ষ স্তরে ভোক্তারা যখন এই বড় মাছ খায় তখন তাদের দেহে ডিডিটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। এই প্রক্রিয়ায় খাদ্য শৃঙ্খল উচ্চতর যে স্তরগুলিতে যে পলিউটেন্টের মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য লিখো। তো এইখানে জনিত্রী জীবের সংখ্যা যদি বলা হয় তাহলে যৌন জননের ক্ষেত্রে একটি বা দুটি আর অযৌন জননের ক্ষেত্রে একটি। গ্যামেট উৎপাদন কি হয়? যৌন জননের ক্ষেত্রে দুই প্রকার গ্যামেট উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট। আর তোমার অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টি হয় না, রেণু উৎপাদন হয়। বিভাজন পদ্ধতি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডিম্বাণু এবং পুংগ্যামেট। আর তোমার অযৌন জননের ক্ষেত্রে দেহকোষে বিভাজিত হয়ে জনন হয়। বিভাজন পদ্ধতিটা আলোচনা করছি। যৌন জননের ক্ষেত্রে মিওসিস পদ্ধতিতে
মিওসিস পদ্ধতিতে ঘটে, অযৌন জনন মাইটোসিস এবং কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে। অপত্যজনন প্রকৃতি হিসেবে যদি দেখা যায়, যৌন জনন যে প্রকরণ সৃষ্টি হয় বলে অপত্যজনের মধ্যে যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যায়, কিন্তু অযৌন জননের ক্ষেত্রে প্রকরণ ঘটে না, তাই অপত্যজনন অস্তিত্ব বা তোমার বর্তমান বৈশিষ্ট্য হয় না, বৈশিষ্ট্যে বর্তমান থাকে না। মাইটোসিসের দুটি যে তাৎপর্য লিখো। মাইটোসিসের দুটি তাৎপর্যের মধ্যে এক হচ্ছে বৃদ্ধি, বহুকোষীয় জীবের যে ভ্রূণ অবস্থার পরিস্ফুটন এবং জন্মের পর স্বাভাবিক দৈনিক বৃদ্ধি মাইটোসিস বিভাজনের ফলে সম্পন্ন হয়। বি, কোষের প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ, জীবদেহে অবিরত কোষের মৃত্যু ঘটে। এছাড়াও আকস্মিকভাবে কোনো অঙ্গ বা তোমার কোনো কোষ যদি মৃত্যু ঘটে, সেই সমস্ত কোষের ক্ষতিপূরণের ক্ষেত্রে মাইটোসিস খুবই গুরুত্বপূর্ণ। তো তিনটে আছে। তারপর হচ্ছে পুনরুৎপাদন। অনেক সময় একটি জীবের সমগ্র অঙ্গ বিনষ্ট হয়ে মাইটোসিস কোষ বিভাজন দ্বারা তার পুনরুৎপত্তি ঘটে। অসম্পূর্ণ প্রকটতায় F2 জনুতে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কী হবে? দুটোর অনুপাতই একই হবে, 1:2:1, ফেনোটাইপও যা জিনোটাইপও তা। এরপরে দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ কোর অঞ্চল এবং বাফার অঞ্চল বলতে কী বোঝো? বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে কোর অঞ্চল হচ্ছে সংরক্ষিত এলাকা যা সম্পূর্ণরূপে প্রাকৃতিক অবস্থায় থাকে, যেখানে মানুষের হস্তক্ষেপ কঠোরভাবে নিয়ন্ত্রিত। আর বাফার অঞ্চল হলো কোর অঞ্চলের চারপাশে অবস্থিত এবং এটি একটি যে প্রান্তিক এলাকা যা কোর অঞ্চলকে সুরক্ষা প্রদান করে। ঠিক আছে। চলন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থান থেকে স্থির থেকে তার দেহের অংশকে সঞ্চালন ঘটায়, গমন ঘটবে না, একটা স্থানে স্থির থাকবে, সেখান থেকে তার অঙ্গের সঞ্চালন ঘটায়, তখন তাকে চলন বলবো। সিসমোন্যাস্টিক চলন কাকে বলে? সিসমোন্যাস্টি হলো উদ্ভিদের এক ধরনের ন্যাস্টিক চলন, যেখানে উদ্ভিদের অংশ বিশেষত পাতা, ফুল স্পর্শ বা কম্পন বা তীব্রতার প্রভাবে প্রতিক্রিয়ায় সংকুচিত বা খুলে যায়, তখন তাকে বলবো সিসমোন্যাস্টিক। যেমন লজ্জাপতি গাছের পাতায় হাত দিলে মুজে যাবে, বন্ধ হয়ে যাবে, তাই না? এরপর স্নায়ু এবং হরমোনের পার্থক্য। স্নায়ুতন্ত্র হরমোনের পার্থক্য গতির দিক থেকে যদি দেখি, হরমোন যে প্রভাব ধীরে ধীরে ঘটে, দীর্ঘস্থায়ী হয়, কিন্তু স্নায়ুর ক্ষেত্রে দ্রুততার সাথে ঘটে এবং তাৎক্ষণিক হয়। মাধ্যম হিসেবে যদি দেখা যায়, তাহলে হরমোন রক্তের মাধ্যমে শরীরে পরিবাহিত হয়, স্নায়ুকোষের মাধ্যমে বিদ্যুৎ সংকেত হিসেবে পরিবাহিত হয়। এরপর আসছে সাইন্যাপস কি? সাইন্যাপস হলো দুই স্নায়ুর কোষের অর্থাৎ নিউরনের মধ্যে বা স্নায়ুকোষে একটা স্নায়ুকোষ অন্য স্নায়ুকোষের শেষ প্রান্ত সংযোগ স্থাপন যে করে তাকেই সাইন্যাপস বলবো। ঠিক আছে। তো এর গুরুত্বপূর্ণ স্থান যেখানে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে তথ্য আদান প্রদান ঘটে। পৃথকীভবনের সূত্রটা কি? কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে যে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে এবং জননকোষ গঠনকালে তারা পুনরায় পরস্পর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়, তখন তাকে আমরা পৃথকীভবনের সূত্র বলবো। মিউটেশন কাকে বলে? ক্রোমোজোমের যে উপস্থিতিতে কোনো জিনের গঠনের আকস্মিক বা স্থায়ী পরিবর্তনকে আমরা মিউটেশন বলবো। মিউটেশন তত্ত্বের যে প্রবক্তাকে হুগো দা ভ্রিস। প্রকরণটা কি? প্রকরণ হলো একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে জেনেটিক বা ফেনোটাইপ পার্থক্য হওয়াটাকে আমরা বলবো। এটি বংশগত মাধ্যমে, পরিবেশগত মাধ্যমে প্রভাবেও ঘটতে পারে। অ্যানাফেজ দশার দুটো বৈশিষ্ট্য, এখানে অ্যানাফেজ দশার দুটো বৈশিষ্ট্য আমরা দেখে নেব। যে অ্যানাফেজ যে শুরুতে সিস্টার ক্রোমাটিড দুটির যে সংযোগস্থলে অবস্থিত সেন্ট্রোমিয়ার বিভাজন সম্পন্ন হয়, এর ফলে দুটি সিস্টার ক্রোমাটিড একটি যে সেন্ট্রোমিয়ার অংশসহ পৃথক হয়ে আলাদা দুটি অপত্য ক্রোমোজোম গঠন করে। দ্বিতীয়ত,
পরবর্তী পর্যায়ে নতুন অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরু গঠন করে এবং একে ক্রোমোজোমীয় চলন বা অ্যানাফেজীয় চলন বলা হয়। বেমতন্ত্র সংকোচন প্রসারণের ফলে অর্ধেক সংখ্যক অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয় এবং অ্যানাফেজের শেষে একই প্রকার ডিএনএ বিশিষ্ট দুই সেট অপত্য ক্রোমোজোম কোষের দুই মেরুতে অবস্থান করবে। এরপর আসছি ক্রসিং ওভারটা কি। মিওসিসের প্রথম প্রোফেজ বাইভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমীয় অংশের পারস্পরিক বিনিময়ের মাধ্যমে নতুন জিনগত বিন্যাস সৃষ্টি হয়। এইভাবে ক্রোমোজোমীয় অংশের বিনিময় ঘটে এবং নতুন জিনের বিন্যাস সৃষ্টি ঘটাকে ক্রসিং ওভার বলা হয়। এই পুনঃবিন্যাস জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় যা জীবের বিবর্তনে সাহায্য করে। এরপর আসি ইউটিফিকেশন কি। ইউটিফিকেশন হলো পুষ্টির অতিরিক্ত মাত্রা যেখানে নাইট্রোজেন ফসফরাস জলাশয়ে প্রবেশ করার ফলে উদ্ভিদ এবং শৈবালের অত্যাধিক বৃদ্ধি ঘটে এবং জলাশয়ের গুণগত মান হ্রাস ঘটে। জলজ প্রাণীর জন্য অক্সিজেনের অভাব ঘটে, তাকে আমরা বলবো ইউটিফিকেশন। বায়ু দূষণের দুটি কারণ হচ্ছে যানবাহনের ধোঁয়া এবং শিল্পাঞ্চলের ধোঁয়া। ব্যাখ্যাটা করে নেব। মিওসিস কোষ বিভাজনের দুটি গুরুত্ব। তো জেনেটিক বৈচিত্র্য, মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে এবং স্বতন্ত্র অ্যালিন বিচ্ছুরণের কারণে জেনেটিক বৈচিত্র্য বৃদ্ধি পায়। আর ক্রোমোজোমের সংখ্যা হ্রাস। মিওসিস কোষ বিভাজনের ফলে যৌন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, যা নিষেকের সময় পুনঃসংখ্যা পুনঃস্থাপন ঘটায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটি ঘোষণা রয়েছে যে মাধ্যমিক 2025 পেড গ্রুপ, আমরা একটা হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ চালু করি প্রত্যেক বছরই, এবং সেই গ্রুপে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকো তা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের সমস্ত সেটের উত্তর সহ পিডিএফ গ্রুপে দেওয়া হয় খুব দ্রুততার সাথে। ডাব্লিউবিপি পর্ষদের যে টেস্ট পেপার বিদ্যালয় থেকে দেওয়া হবে তার তোমার সলভ পেপার প্রত্যেকটা তোমার প্রশ্ন ধরে ধরে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা সেটের, এবং মক টেস্ট তোমাদের একটা ব্যবস্থা করা হয় 90 নম্বরের, একদম মাধ্যমিকের যেরকম প্রশ্নপত্র হয় ঠিক সেইভাবেই। মাধ্যমিক 2025-এর সাজেস্টিভ প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ সাজেশান এবং উত্তর সহ দেওয়া হবে, এবং একটি হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আমরা খুললাম তাতে কিন্তু তোমরা নানা রকম প্রশ্ন ডিসকাস করতে পারবে। ঠিক আছে, তো এই সমস্ত সুবিধা তোমরা পেয়ে যাবে মাধ্যমিক 2025 পেড গ্রুপে। পেড গ্রুপে কত কি লাগবে বা কি কি বিষয় পাবে সেটা সমস্তই কিন্তু জানিয়ে দেওয়া হবে যখন পেড গ্রুপটি আমাদের চালু হবে। তো এটা খুবই শীঘ্রই আসতে চলেছে এবং আরও বিশদ জানার জন্য আমাদের এই নাম্বারে কল করতে পারো। ওকে, থ্যাংক ইউ।